নমস্কার, আমি সারদা। গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের গল্প পাঠের আসরে গল্প আছে মানবেন্দ্র পালের শেষ প্রণাম। ওই যে উনি আসছেন, কেমন ধীর দীপ্ত ভঙ্গি, দীর্ঘ সুঠাম দেহ, উন্নত কপালের উপর চুলের থাক, পাক ধরেছে রূপলি তারের মতো কিছু পাকা চুল, তবু সুন্দর ওর হাসি, তবু সুন্দর ওর কথা, তবু সুন্দর ওর ভালোবাসা। উনি আসছেন। রঞ্জনা দেখছে দোতলার ফ্ল্যাটের জানালা থেকে লুকিয়ে দেখার প্রয়োজন নেই, তবু ভালোবাসার মানুষকে লুকিয়ে দেখার আনন্দ। উনি তো শুধু ভালোবাসার মানুষ নন, উনি যে এখন তার নিজের একেবারের আপনজন। না, তবু সুখ নেই। যাকে সবাই বলে পাওয়া, এই তো সেই পাওয়া, একেবারে সম্পূর্ণ করে পাওয়া। তবু মনের মধ্যে নির্জন একাকিত্বের নিঃশব্দ কান্না। সব পেয়েও যেন কোথাও ফাঁকি থেকে গেছে। না, ফাঁকি নয়, উনি তাকে ফাঁকি দেননি, ঠকাননি, কিছুই লুকোননি, বরঞ্চ সব কথাই তাকে বলেছিলেন অকপটে। হ্যাঁ, বলেছিলেন, যদিও রঞ্জনা নিজে ইচ্ছে করে বারে বারে খোঁচা দিয়েছে, আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তো আমার পড়াশোনা নিয়ে, লাইব্রেরি নিয়ে বেশ ভালোই ছিলাম, কেন আপনি আমায় এই নরকের পথে টেনে আনলেন? উনি কেমন একরকম অপরাধীর মতো করুণ চোখে তাকিয়ে বলেছিলেন, নরকের পথ কিনা জানি না, তবে ভালোবাসা শেষ হয় একটা পরিণতি খোঁজে। সে পরিণতি বুঝি এমনিভাবে দেহটাকে ছিঁড়ে খাওয়া? উনি হেসেছিলেন, বলেছিলেন, ছিঁড়ে খাওয়া কিনা তা তো জানি না, তবে দেহ কামনা বাদ দিয়ে কি ভালোবাসা হয়? নিশ্চয়ই হয় না, ভুল। তাহলে পৃথিবী শুদ্ধ মানুষে ভালোবাসার পর বিয়ে করতে চাইতো না। বিয়ে আলাদা জিনিস, কিন্তু এটা কি? আপনি কি মনে করেন আমি সারা জীবন আপনার কেপ্ট হয়ে থাকবো? উনি ধমক দিয়ে বলেছিলেন, অমন নোংরা কথা মুখে মানায় না। কেপ্ট যাকে বাংলায় সাধু ভাষায় বলা হয় রক্ষিতা, তারা টাকার বিনিময়ে দেহ দেয়, ভালোবাসার সঙ্গে কোনো সম্পর্ক সেখানে নেই। রঞ্জনা ঝেঁঝে উঠে বলেছিল, ভালোবাসার কথা আপনার মুখে মানায় না, আপনিও দেহলোভী। কত ছোট একটা নিষ্পাপ মেয়ের। বলতে বলতে রঞ্জনা কেঁদে ফেলেছিল। উনিও তখন শুধু এই কথাই বলে চলে গেলেন, তবে থাক, সব অপরাধ আমি একাই মাথায় নিয়ে নিলাম, আর আসবো না। আপনি আপনার স্ত্রী পুত্রের কাছে ফিরে যান, তারাই আপনার সব। শুধু তাদের কাছে আমাকে অপরাধী করবেন না। উত্তর দেওয়ার জন্য উনি দাঁড়িয়েছিলেন, বলেছিলেন, ফিরে যাব কেন? ওদের তো ছেড়ে আসেনি। হ্যাঁ, তারা একদিন আমার সব ছিল, আজ বলতে পারি তারা আমার কাছে অনেকখানি। জীবনটা যেন কিরকম হয়ে গেল। ছোটবেলা থেকে তার কত স্বপ্ন ছিল, সে বড় হবে, লেখাপড়া শিখবে, ভালো চাকরি করবে, চিরদিন মাথা উঁচু করে চলবে। বিয়ে, তা যদি বিয়ে হবে, বিয়ের জন্য সে সাড়ম্বরে কিছু কল্পনা করতো না, তবে আত্মীয় স্বজনের ভিড়, গায়ে হলুদ, উলুধ্বনি, কনে সাজ, সানাইয়ের সাহানার সুর, এসব কল্পনা করতে তার ভালো লাগতো। ভালো লাগবে নাই বা কেন? লেখাপড়ায় সে যত ভালোই হোক না, তবু তো সে মেয়ে। নিতান্তই মধ্যবিত্ত সংসার। উত্তর কলকাতার একটা সরু গলির মধ্যে তাদের বাসা। ঘরে আলো আসে না, বাতাস আসে না। বাড়িওয়ালা আর অন্য ভাড়াটেদের সঙ্গে নিত্য ঝগড়া, নিত্য অশান্তি। তবু ওরই মধ্যে থেকে রঞ্জনা MA পাশ করলো, BT পাশ করলো, তারপর জুটিয়ে নিল চাকরি। বেশ চলছিল জীবনটা। বাপ মায়ের একটি সন্তান, নয়নের মণি। এই তো ছিল স্বাভাবিক জীবন, মোটামুটি শান্তিতেই ছিল। কিন্তু জীবন কারো কারো ক্ষেত্রে স্বাভাবিক গতানুগতিকভাবে চলে না। সেই অস্বাভাবিকতার ধাক্কা যাদের উপর এসে পড়ে, তারা হতভাগ্য। এখানেই রঞ্জনা থমকে যায়, নিজেকেই নিজে প্রশ্ন করে, অমলেশকে ভালোবেসে, অমলেশের দুর্দান্ত ভালোবাসার নেশা ধরানো সরগরল অঞ্জলি ভরে প্রাণ করে সে কি সকলের করুণার পাত্রী হয়ে উঠেছে?
নিন্দাকে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু দিন সহানুভূতির বড় বিশ্রী। কেউ বলুক ছি ছি, মেয়েটা কি জঘন্য, তবু এ সহ্য করা যায়। কিন্তু কেউ যখন বলে আহা অমন মেয়েটার কপালে এই ছিল, তখনই গ্লানিতে মন ভরে ওঠে। তখনই চুপি চুপি আপন ভাগ্যকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, সত্যি কি ভুল করলাম? এখানে প্রশ্ন, ভুল কোনটি, বিয়ে করাটা না ভালোবাসাটা? বিয়ে করাটা অবশ্য ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বুদ্ধি বিবেচনার ব্যাপার, কিন্তু ভালোবাসাটা তো তেমন নয়। রঞ্জনাকে দিনক্ষণ দেখে স্বার্থের ওজনদারিতে ভালো করে লাভ ক্ষতি হিসেবের পর ভালোবাসতে আরম্ভ করেছিল? তা তো নয়, বরঞ্চ সব জেনে শুনেই লাভের অঙ্ক শূন্য বুঝে নিয়েই দিনের পর দিন শ্রদ্ধায় ভালোবাসায় কিছুটা বা সহানুভূতিতে হৃদয় পূর্ণ করে এগিয়ে এসেছিল, আপন অজ্ঞাতেই এগিয়েছিল। ঘটনাটা ঘটেছিল এইভাবে। চাকরি পেলেও রঞ্জনা পড়াশোনা ছাড়তে পারেনি। থিসিসের কাজ করবে এ তার আকৈশোরের স্বপ্ন, কিন্তু পরিবেশ বাধা সৃষ্টি করেছিল। একখানি মাত্র ঘর, সেখানে শোয়া বসা, লৌকিকতা সবই সেই একটি ঘরে। তাই স্বপ্ন আর সফল হলো না, হয়তো এই জন্মে আর হবেও না। তবু লাইব্রেরিতে গিয়ে নিজের হাতে বই ঘাটার মধ্যে যেন একটা নেশা আছে। সেই নেশার ঝোঁকেই প্রায় সন্ধ্যের সময় কোনো না কোনো লাইব্রেরিতে যেত। কোনো এক লাইব্রেরির একজন প্রবীণ কর্মী তাকে খুব স্নেহ করতেন। স্নেহ করা তো স্বাভাবিক। হাসি খুশি প্রাণচঞ্চল এই মেয়েটিকে তিনি এখানে দেখেছেন কবে থেকে। একদিন অফিস ফেরত রঞ্জনা লাইব্রেরিতে এসেছে। অন্য দিনের মতো অফিস ঘরে সেদিন তার সনৎ কাকু চেয়ারের উপর দুপা তুলে উঁচু হয়ে বসে খবরের কাগজ মুখস্থ করছিলেন না। আজ তিনি খুব ভব্যসভ্য হয়ে বসে এক ভদ্রলোকের সঙ্গে আন্তরিকতার কিছুটা বা কৃতজ্ঞতার সঙ্গে গল্প করছিলেন। ভদ্রলোক অনেকগুলো বই নিয়ে নাড়াচাড়া করছিলেন, আর মাঝে মাঝে মৃদু হেসে সনৎ কাকুর কথায় দুটো একটা উত্তর দিচ্ছিলেন। এই যে বলতে বলতেই এসে গেছে, আমি এই মেয়েটির কথাই বলছিলাম। রঞ্জনা চমকে উঠল, তার কথা হচ্ছে নাকি? কি ধৈর্য, কি অধ্যাবসায়, কি একাগ্রতা! হ্যাঁ, এদের জন্যই লাইব্রেরির সার্থকতা। নইলে কেবল নোবেল পড়বো, গাঁজাখড়ি ডিটেকটিভ বই পড়বো, ঝাঁটা মারো। ভদ্রলোক রঞ্জনার দিকে হাসি ভরা দৃষ্টিতে চুকিতে একবার তাকিয়ে নিয়ে সনৎ কাকুকে বললেন, ঝাঁটাটা না হয় পরেই মারবেন সনৎদা। কি বলতে যাচ্ছিলেন তাই আগে বলুন। বলছিলাম, ওর মতো ধৈর্য ধরে নিয়ম মতো এখানে এসে যদি পড়তে পারো তো এসো, নইলে ওই গান বাজনা নেই থাকো, দুনৌকো পা দিতে যেও না। মুখটা খুব চেনা চেনা লাগছিল। মোটামুটি সুপুরুষ, কোথায় যেন দেখেছেন। গান বাজনার কথা শুনেই রঞ্জনার মনে পড়ল, ইনিই তো অমলেশ চ্যাটার্জি। রেডিওতে প্রায় গান করেন, রেকর্ড আছে, অনেক জায়গায় এর ছবি চোখে পড়েছে। ছবির মানুষকে চর্মচক্ষে দেখার একটা মোহ আছে। রঞ্জনাও সেইভাবেই হয়তো একটু বেশিক্ষণ দেখছিল। সনৎ কাকু ডাকলেন, এসো মা রঞ্জু, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। সেই প্রথম আলাপ, সেই প্রথম সর্বনাশের বীজ রোপণ। প্রথম আলাপে নানা অবান্তর কথার মধ্যে দুটি কথা উল্লেখযোগ্য। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আপনি গান টান করেন না? গায়ক মাত্রই ওই এক প্রশ্ন। ওকে আবার আপনি আজ্ঞে করো কেন? সনৎ কাকু ধমকালেন অমলেশকে। ও তোমার চেয়ে কত ছোট, প্রায় মেয়ের বয়সী। অমলেশ একটু লজ্জিতে হেসে বললেন, তা ঠিক না, গান করি না। রঞ্জনার চোখ নিচু করে উত্তর দিয়েছিল, গান আসে না, না গান করি না, এ দুইয়ের মধ্যে কিন্তু তফাৎ আছে। গান করো না কেন? ভালো লাগে না? রঞ্জনা হেসে বলেছিল, গান আমার প্রাণ ছিল। তাহলে? অমলেশের দুই চোখে বিস্ময়। ওই আর কি, হলো না, যেমন হলো না আরো অনেক কিছু। কেন হলো না? সুযোগ সুবিধার অভাব ধরে নিই তাই। আচ্ছা,
এই মুহূর্তে সনদদাকে সাক্ষী রেখে আমি বলছি, তুমি যদি ইচ্ছে করো আমার বাড়িতে সপ্তাহে 2 দিন গান শিখতে পারো, অন্য মেয়েরাও আসে। রঞ্জনা কৃত্রিম হাসি ফুটিয়ে শুধু বললেন, ধন্যবাদ। ধন্যবাদ মানে? কবে থেকে যাবে বলো? এই শনিবার, রবিবার? এটা তো আপনার এই মুহূর্তের কথা। মুহূর্তের উচ্ছ্বাসের পরমায়ুর উপর আমার বিশ্বাস নেই। বিশ্বাস নেই? আমি ঠাকুর দেবতা মানি না, তাই দিব্যি করতে পারলাম না। আর কি দিয়ে? সনদবাবু তাড়াতাড়ি বললেন, না না, অমলের কথায় বিশ্বাস করতে পারো, ও বড় ভালো ছেলে। ছেলে? রঞ্জনা এমনভাবে হেসে গড়িয়ে পড়ল যে ওরা দুজনেই বড় লজ্জায় পেলেন। সনদবাবু ধমক দিয়ে উঠে বললেন, বড় ডেপো মেয়ে তুমি, আমার কাছে ও ছেলে নয় তো কি? অমলের স্নিগ্ধ হেসে বললেন, তুমি ঠিকই বলেছ, আমাকে আর ছেলে বলা চলে না, আমার নিজের ছেলেই এখন এত বড় বলে বেশ মজা করে হাত উঁচু করে দেখিয়ে দিলেন। কিন্তু আপনি গাইয়ে বাজিয়ে মানুষ হয়ে হঠাৎ লাইব্রেরিতে? এবার রঞ্জনার প্রশ্ন। গান ভালোবেসো, তোমার যেমন গান শেখা হয়নি, আমারও তেমনি পড়াশোনা ভালোবেসেও শেষ পর্যন্ত আর এগোইনি। এখন তাই ঠিক করেছি আবার পড়াশোনা করব। রঞ্জনা সুন্দর হাসির ভঙ্গিতে বললে, ইচ্ছে করলে আপনি আমার বাড়িতে এসে আমার কাছে পড়তে পারেন। আমার একাডেমি কোয়ালিফিকেশন সম্বন্ধে সনদ কাকু বলতে পারবেন। অবশ্য আমি আর কোনো ছাত্র পড়াই না। এই পাল্টা প্রত্যুত্তরে অমলেশ আর সনদ কাকু দুজনেই জোরে হেসে উঠলেন। ভাগ্যি লাইব্রেরি সেদিন তখন বন্ধ হয়ে গিয়েছিল। এরপর লাইব্রেরিতে প্রায় এদের দেখা হতে লাগলো। একসঙ্গে দুজনে না এলে ফেরাটা হতো একসঙ্গে। রঞ্জনার বাড়ির কাছেই লাইব্রেরি, কিন্তু অমলেশকে আসতে হতো সিটি থেকে। রঞ্জনা ওকে বাসে তুলে দিয়ে বাড়ি ফিরত। ক্রমশ বাসে তুলে দেবার সময়টা বেড়ে গেল। রঞ্জনাই বললে, চলুন শ্যামবাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাই। অমলেশ বলতো, অত দূর হাঁটবে? কত কষ্ট হবে না? হাঁটার অভ্যাস আমার আছে। তখনও পর্যন্ত রঞ্জনা গান শিখতে ওদের বাড়ি যায়নি। রোজই অমলেশের অনুরোধ ঠেলে ফেলে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মা ধমকালেন, ভদ্রলোক এত ভালোবেসে তোকে এত করে বলেন গান শেখ না। কারো বাড়ি টাড়ি যেতে ইচ্ছা করে না। উনি তো বলেছেন, তাহলে যাবি না কেন? রঞ্জনা এবার চুপ করে রইল। তারপর একদিন রঞ্জনাকে যেতেই হলো। সিটিতে ওদের নিজেদের সে আমলের বিরাট বাড়ি। অমলেশরা যে বনেদি ধনী ঘরের, বাড়িতে ঢুকতেই তো প্রমাণ মেলে। রঞ্জনা নিজেকে কেমন ছোট লাগছিল। এত বড় বাড়ি, এত আত্মীয় কুটুম, এদের মাঝখানে নিজেকে যেন বড় কমা লাগছিল। এখানেই প্রথম রঞ্জনা দেখল অমলেশের স্ত্রীকে। সে গেলে সুন্দরী যাকে বলে। রং এই বয়সেও ধপধপে ফর্সা। বয়সের জন্যই বোধহয় শরীরটা একটু মোটার দিকে। ধীর গম্ভীর চলন। রঞ্জনা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, ওর তুলনায় সে যেন কত ছেলে মানুষ। রঞ্জনা দেখল তাকে, কিন্তু তিনি তাকে ভালো করে দেখলেন না। দেখার দরকারও ছিল না। অমন কত মেয়েই তো তার স্বামীর কাছে গান শিখতে আসে। এ বাড়িতে এসেই রঞ্জনা দেখল তার ছেলেকে। তরুণ বয়স, কোকড়ানো কোকড়ানো চুল, মায়ের মতো ফর্সা রং, সরু গোপের কারুকার্য। এর সঙ্গেই রঞ্জনা প্রথম ভাব জমাতে চেষ্টা করেছিল, কিন্তু জমেনি। ছেলেটি বেশ দাম্ভিক, হয়তো ওর মায়ের মতোই। মোটের ওপর রঞ্জনার এ বাড়ির কাউকে তেমন ভালো লাগলো না। অমলেন্দু একদিন বাস স্ট্যান্ডে জিজ্ঞাসা করলো, অভিজিৎকে কেমন লাগলো? রঞ্জনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক বলতে পারবো না। কেন, আলাপ হয়নি? ইতস্তত করে রঞ্জনা বললে, হয়েছে, তবে ওর তেমন আগ্রহ ছিল না। অমলেশ চুপ করে গেল। কয়দিন পরে রঞ্জনা বলল, আর গান শিখবো না। অবাক হয়ে অমলেশ জিজ্ঞাসা করেছিল, কেন? কারো বাড়ি টাড়ি গিয়ে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধে হচ্ছে? তবে ঠিক কি অসুবিধা তা আমি বোঝাতে পারবো না। আপনি বরঞ্চ আমাদের বাড়ি আসুন, মা আপনার সঙ্গে আলাপ করতে চান।
আমাদের বাড়ি অবশ্য আপনার যোগ্য নয়, তবু। এরপরেও কয়েক মাস রঞ্জনাকে যেতে হয়েছিল ওদের বাড়ি। কিন্তু হঠাৎ একদিন অমলেশ বললে, থাক, তোমার আর আমাদের বাড়িতে এসে কাজ নেই। রঞ্জনা কিছুমাত্র বিচলিত না হয়ে অমলেশের চোখের উপর স্ত্রীর দৃষ্টি রেখে বলেছিল, আমাকে নিয়ে কি তাহলে আপনার সংসারে অশান্তি শুরু হলো? হ্যাঁ, আরতি তোমাকে নিয়ে সন্দেহ করছে। অন্যায় তো কিছু করছেন না? কেন? আমাদের কোনো আচার আচরণ? না, আচার আচরণে কেউ বুঝতে পারবে না, তবে মেয়েরা মেয়েদের চোখের দিকে তাকিয়েই সব ধরে ফেলতে পারে কি না। যাকগে, এবার তাহলে কি করবেন? আশা করি আমার সঙ্গে আর যোগাযোগ রাখবেন না। তার তো উপায় নেই। উপায় নেই? কেন? গান না শিখলেই হলো। এতদিন যে তোমার সঙ্গে মিশলাম, তাকে ছেলে খেলার জন্য? অমন কত মেয়ের সঙ্গেই তো মিশছেন। অমলেশ উত্তর না দিয়ে ওর হাতটা টেনে নিজের বুকে চেপে ধরল। এমন সময় রঞ্জনার মনে সে যে কি অশান্তি তা সেই জানে। জীবনে তার এই প্রথম ভালোবাসা, কিন্তু এমন জনকে ভালোবাসলো যাকে বিয়ে করা যাবে না, অথচ তাকে ছেড়েও থাকা যায় না। আমাদের কি হবে? ব্যাকুল হয়ে রঞ্জনা জিজ্ঞাসা করছে অমলেশকে। অমলেশ স্নিগ্ধ হেসে বলছে, তুমি একটা ভালো দেখে পছন্দ মতো বিয়ে করো, তাহলেই ঠিক হয়ে যাবে। খুব খোঁচা দিচ্ছেন। আপনার কি? আপনার তো সব আছে। দুদিন পরে দিব্যি হাত ধুয়ে মুছে বাড়ি গিয়ে বসবেন, ছেলে চাকরি করবে, ছেলের বিয়ে দেবেন, বৌমা, নাতি নাতনি। কিন্তু আমি কোথায় যাব? কোন শূন্য ঘরে বেড়াবো? বলতে বলতে চোখের জলে ভেসে যায়। অমলেশ ওকে কাছে টেনে নেয়। আমি তো আছি, নির্ভর করো। কি করে করব? আরও একজন যে আছে, সে তো থাকবেই, তার তো কোনো অপরাধ নেই যে তাকে ফেলবো। কিন্তু আমি যে তার কাছে অপরাধী হয়ে থাকছি। অমলেশ মাথা নাড়ল। ওটা মেনে নিতে হবে। কিন্তু আমি কি এমনিভাবেই থাকবো? এটা কাটা কই মাছের মতো। দেখতে দেখতে আরও একটা বছর কাটলো। শেষ পর্যন্ত রঞ্জনার মাকে এগিয়ে আসতে হলো। তিনি বললেন, আপনি ওকে বিয়ে করুন, নইলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। অমলেশ চুপ করে রইল। জানি আইনে বাধা আছে, তবু বিয়ে না করে এইভাবে মেলামেশা ঠিক হবে না। আমি সল্টলেকের একটা ফ্ল্যাট দেখছি, আপনি ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করে নিন। তারপর আমরা সবাই মিলে চলে যাব সল্টলেকের ফ্ল্যাটে। কেউ কিছু জানবে না। অমলেশ মাথা দুলিয়ে জানালো, ঠিক আছে। না, ঠিক নেই। রঞ্জনা ধৃত চোখে তাকালো অমলেশের দিকে। আপনি তো ঠাকুর দেবতা মানেন না, তাহলে কালীঘাটে যাওয়ার আপনার পক্ষে ভণ্ডামি নয়? অমলেশ হেসে নিচে গলায় বলল, তোমায় পাবার জন্য আমি গির্জা, মসজিদ, কালীবাড়ি, যেখানে গেলে তোমাদের তৃপ্তি, আমি সেখানেই যাব। যত সহজে অমলেশ বিয়েতে মত দিল, মন থেকে কিন্তু তত সহজে সায় পেল না। এ কি করতে যাচ্ছে সে? 2 বছর আগে এমনটা কি কল্পনাও করতে পেরেছিল? আরতি, সেই আরতি 18 বছর বয়সে যে তার জীবনে প্রথম এসেছিল, সে আজ হেরে গেল। সে হারের হাতিয়ার হলো অমলেশ নিজে। আজ যদি আরতি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বলে আমার কি অপরাধ, কি উত্তর দেবে অমলেশ? রঞ্জনা একান্তে বললে, আপনার মনে যে ঝড় বইছে তা বুঝি, দোষী আমি। কিন্তু এখন আর কি করতে পারি? আপনি ওকে কিছু জানিয়েছেন? না। তাহলে ব্যস্ত হবার কি আছে? ও আপনিই জানতে পারবে, ঘটা করে জানাবার দরকার নেই। অপূর্বই নতুন জীবনের স্বাদ, যৌবনের সার্থকতা কি এত পরিপূর্ণ হতো যদি না ভালোবাসা থাকতো? কে যেন কবে তার কাছে ভালোবাসার গল্প শুনিয়েছিল স্বাদ কামন করে। আজ হাসি পায় রঞ্জনার। ভালোবাসা কি বস্তু তার চেয়ে কে বেশি জানে? কটা মেয়ে পারে এরকম একটা অস্বাভাবিক, অসামাজিক জীবন বরণ করে নিতে? 50-এর উপর বয়স, জীবন তো একরকম শেষ। একটা শুধু স্ট্রোক, ব্যাস প্রদীপ নিভে যাবে। তবু ওকেই চাই। যদি অকাল মৃত্যু নাও হয়, বয়সের ধর্মে মনের পরিবর্তন আসবেই পায়ে পায়ে। তখন নিজের এই ভরা যৌবনের চাহিদা মেটাবে কিসে?
তবু ওকেই চাই। ঘরে তার আত্মগৌরবিনী স্ত্রী, যুবক পুত্র, যাদের উপর বিন্দুমাত্র অধিকার নেই রঞ্জনার, যারা সর্বান্তকরণে ঘৃণা করে তাকে, হয়তো মৃত্যু কামনাও। তবু সেই পরের ঘরের পুরুষটিকেই চাই, জিদ নয়, জুলুম নয়, ভালোবাসা। ওকে নইলে জীবনের স্বপ্ন স্বাদ যে ধুলোয় মিশে যাবে। এটা কি তার কম সাধনা? পারবে অন্য কোনো মেয়ে জীবনের নিশ্চিত শান্তি এমন করে বিসর্জন দিতে? তবু এই পরিপূর্ণ সুখের মধ্যেও কাঁটা খচখচ করে। না, হলো না। ঠিক যেমনটি করে বাবার স্বপ্ন দেখেছিল তেমনটি হলো না। উনি তো কিছুতেই ভুলতে পারলেন না, ওরা কেউ নয়, তুমিই সব। উনি বললেন, আমার আরতি, আমার অভিজিৎ, আমার রঞ্জনা, এই তিনজনকে নিয়েই আমার জীবন, আমি পরিপূর্ণ। জিজ্ঞেস করেছিল একদিন রঞ্জনা, আপনাকে তো আপনার গিন্নি তার বেডরুমে ঢুকতেও দেন না, আপনি গৃহকর্তা হয়েও পড়ে থাকতে হয় বাইরের ঘরে, ছেলে তো কথাই বলে না, তবু বাড়ি গিয়ে কি সুখ পান? কিছু পাই বই কি, মনকে বোঝাই আমি এদের ছাড়িনি, ছাড়তে চাই না, আমার কর্তব্য আমি করে যাব। রঞ্জনা আর জবাব খুঁজে পায় না, তবু বিস্ময়, এ মানুষটা কি? সল্টলেকের ফ্ল্যাটে কাটছে এদের জীবন। মোটামুটি একদিন অন্তর অমলেশ এখানে থেকে যায়। রঞ্জনার এটা ঠিক পছন্দ নয়, তবু ওদের ঘাঁটাতে চায় না। সিঁদুর পরানো বিয়ে কোন দিন হয়তো কেটে পড়বে, তখন অন্য দুঃখের চেয়ে যে আত্ম অপমান তা সহ্য করার ক্ষমতা তার নেই। অপমানসূচক ঘটনা ইতিমধ্যে আরও ঘটতে শুরু হয়েছে। অমলেশ মোটামুটি বিখ্যাত মানুষ বলেই সাধারণের কৌতূহল বেশি। তারা ইতিমধ্যেই সব জেনে ফেলেছে, তাই নিয়ে এই অঞ্চলে গুঞ্জন, সমালোচনা। তাছাড়া আছে উড়ো চিঠি রঞ্জনার নামে, নানাভাবে ভয় দেখানো, শাসানো। ওর অফিসে ডিরেক্টরের কাছে তার চরিত্র নিয়ে চিঠি আসে। রঞ্জনা এমন ভাব করে যেন সে এসব কেয়ার করে না। চিঠির সিঁদুর দ্বিগুণ উজ্জ্বল করে অফিসে ঘুরে বেড়ায়। অমলেশ সব শোনে, মুখটা কি এক অব্যক্ত যন্ত্রণায় কালো হয়ে যায়। একদিন এলো সেই চরম চিঠিখানা। ক্ষুব্ধ, অপমানিত রঞ্জনা অমলেশের সামনে চিঠিটা ছুঁড়ে দিল। চিঠি লিখেছে আরতি, ছাত্রী সেজে ঢুকেছিলে, তারপর আমার সর্বনাশ করে গেলে। বলো, কত টাকা পেলে আমার স্বামীকে ছেড়ে দিতে পারো? টাকা? টাকার জন্য কি রঞ্জনা আরতির স্বামীকে ছিনিয়ে এনেছে? ছিনেই বা আনতে যাবে কেন? অমলেশ নিজেই কি এগিয়ে আসেনি? রঞ্জনা অমলেশকে ধিক্কার দিয়ে বললে, অপমান আমি সহ্য করব না। আপনার সাধ্য থাকে তো আপনার স্ত্রীকে জানিয়ে আসুন, আপনি নিজেই আমার কাছে এসেছেন। আমি কারো সিন্ধুক ভাঙতে যাইনি, আর যদি না পারেন তাহলে এই চিঠি নিয়ে কোর্টে দাঁড়াবো। অমলেশ স্তব্ধ পাথর। স্ত্রীর ওপর তার গভীর শ্রদ্ধা ছিল, আর যাই হোক এ ধরনের হীন মন্তব্য সে যে করতে পারে না এ বিশ্বাস ছিল। সেই আরতিও শেষ পর্যন্ত। সে রাত্রিরে রঞ্জনা অফিস থেকে বাড়ি ফিরল না। মায়ের কাছ থেকে জানালো ও গেছে নিউ আলিপুরের কোন কাকার কাছে। অমলেশ বুঝল রঞ্জনা উকিলের পরামর্শ নিতে গেছে। সেই রাত্রি হঠাৎ ওর বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা। একবার রঞ্জনার খোঁজ করল, মনে পড়ল রঞ্জনা আজ বাড়ি ফিরেনি। সেই অসহ্য যন্ত্রণা মুখ বুজে সহ্য করতে লাগলো অমলেশ। তারপর কখন এক সময়ে জ্ঞান হারালো। নার্সিংহোমে ভিড়, লোকের পর লোক আসছে। বিখ্যাত গায়ক অমলেশ চ্যাটার্জি ভোর রাত্রিরে মারা গেছেন। খবর পেয়ে পাগলের মতো রঞ্জনা ছুটে এলো নিউ আলিপুর থেকে, কিন্তু নার্সিংহোমে এত ভিড় যে ঢুকতে পারল না। বোধ হয় তাকে ঢুকতে দেওয়া হলো না, কেননা সেখানে অমলেশের বাড়ির লোকও ছিল অনেক। ওই তো দেখা যাচ্ছে অভিজিৎকে, অভিজিতের বন্ধুরাও রয়েছে। তারা সবাই রঞ্জনাকে চেনে। রঞ্জনাকে তারা কেউ এখন স্বীকার করল না। রঞ্জনার মাথা ঘুরে উঠল, পা দুটো যেন হঠাৎ কেমন হালকা হয়ে গেল, জ্ঞান হারিয়ে পড়ে গেল। মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে স্মৃতির বাড়িতে। হ্যাঁ, ওখানেই তো নিয়ে যাওয়া হবে, ওটাই তো ওর নিজের বাড়ি, ওখানেই তো তার নিজের সবাই। আর সল্টলেকের ফ্ল্যাটে শোকার্ত দুটি মানুষ, মা আর মেয়ে, শুধু চোখের জলে ভাসছে।
একবার কি দেখতে পাবো না মা? শুধু একটি বার, শুধু প্রণাম করব। না, স্মৃতি পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তবু মরিয়া হয়ে রঞ্জনা যেতে চেয়েছিল। পাড়ার ছেলেরা মায়ের পরামর্শে জানালো ট্যাক্সি পাওয়া যাচ্ছে না। তবে ভাই, আমার একটা উপকার করো তোমরা, একটা চিঠি লিখে দিচ্ছি, এটা অভিজিতের মাকে দিও। শুয়ে শুয়ে কাঁপা হাতে রঞ্জনা লিখল, একটি মিনতি, আমার শেষ মিনতি আপনার কাছে। ওকে একবার জন্মের শোধ দেখতে চাই। আমি উত্থান শক্তি রহিত, আমাকে দয়া করে একটু করুণা করবেন। চিঠি নিয়ে ছুটল ছেলেরা, আর এদিকে চলল মা আর মেয়ের আকুল প্রতীক্ষা। খবর এলো ঘন্টা দেড়েক পরে। অভিজিৎ বলছে, না, বডি সল্টলেকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাছাড়া কেনই বা যাওয়া হবে? উনি কে? তাকে আমরা চিনি না। হায় রে, আজ 2 বছর পর প্রশ্ন উঠেছে, কে আমি? এর উত্তর যে দিতে পারত সে তো আর নেই। আজ আকাশ ফাটিয়ে চিৎকার করলেও কেউ তাকে স্বীকার করবে না। অথচ জিজ্ঞেস করো অভিজিৎকে, গত রাত্রিরেও তার বাবা কোথায় ছিলেন, কার কাছে থাকতে এসেছিলেন? রঞ্জনা জল ভরা চোখে জিজ্ঞেস করলো, ওর মা কি বললেন? ছেলেরা বলল, ওর কাছে যাওয়া সম্ভব হয়নি। আবারও যাও। প্রতীক্ষা, এক অপূর্ব প্রতীক্ষা। তিনি কি আসবেন? যিনি প্রতিদিন স্বেচ্ছায় সদর্পে এসেছেন, তিনি কি আজ শেষবারের মতো একটি বার আসবেন না? তাকে কি আনা হবে না? বেলা দুপুর গড়িয়ে বিকেল। সল্টলেকের অঞ্চল তখন ফাঁকা। দূরে বেলগাছের মাথা পর্যন্ত সূর্যের আলো। একটা চিল উড়ছে নীল আকাশে। সবাই নিয়মিত, সবাই অন্য দিনের মতো। শুধু একখানি মালা হাতে রঞ্জনা দাঁড়িয়ে আছে ফ্ল্যাটের গেটে। দাঁড়িয়ে নয়, মায়ের কাঁধে ভর দিয়ে। এটাই ব্যতিক্রম। এই মুহূর্তে শোক নেই, চোখে জল শুকিয়ে গেছে। শুধু একটি আকুল ভাবনা, তিনি কি আসবেন? এই আশার উপর যে তার নারীত্বের মর্যাদা, স্ত্রীর সম্মান, স্বামী স্ত্রীর সম্পর্কে স্বীকৃতি সব নির্ভর করছে। বেলা 4টে। মা সস্নেহে মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, শুবি চল। তবে কি তাকে শেষ প্রণামটুকু করতে পারবো না? আর একটু দাঁড়াও না মা, আর একটু। এমনি করে দূরে যেন একটা মিছিল দেখা গেল, অনেক লোক, একটা ট্রাক। মা! হ্যাঁ, ওই যে আসছে। আনন্দে রঞ্জনার 2 চোখ উপচে জল। মাগো, ওই যে উনি আসছেন। আজকের মতোই শেষ প্রণাম গল্পটি শেষ হলো। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাচ্ছেন। আজকের মতো আমাদের ভিডিওতে শেষ করব। আর ভিডিও শেষ করার আগে বলি যে আপনারা সকলে সুস্থ থাকুন আর ভালো থাকুন। আর গল্প মালিকাকে বেশি বেশি করে ভালোবাসুন।